একটা মূল পয়েন্টে চলে আসি এখন, যে যেটা আমি বলছিলাম একটু আগে, যেটা সুরঞ্জন বাবু আমার মধ্যে কথা হচ্ছিল, যেটা যে আমরা মোটামুটি সমস্যাগুলোকে দেখে নিয়েছি। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে করাপশনের কথাটা নিয়ে এলেন, যে আজকে যারা আমরা সৎ দেখছি বা যারা কমিউনিস্ট সিস্টেমকে ওটাতে না জেনে আসেনি, জেনেই এসেছে, তাই না? এবং বিপ্লব আন্দোলন করে যেরকম করে আসার কথা বলেছেন মার্কস, যে সেভাবেই কিন্তু এসেছে, তাই না? এবং শুধু আমাদের এই বঙ্গেই নয়, কয়েকটা দেশেও এসেছে। কিন্তু আপনি চীনের কথা বললেন, সেখানেও একই করাপশন, একই অবস্থা। তো তাহলে তাহলে পথটা কোন দিকে? তাহলে কমপ্লিট মার্কসের যে ধারায় বিপ্লব হবে বা রাষ্ট্র ব্যবস্থা আসবে, সেটা আসার পরেও করা যাচ্ছে না। তো বলছেন যে ব্যক্তি তার স্বার্থ দেখছে, বা যে উৎপাদন ব্যবস্থা হওয়া উচিত সেটা হচ্ছে না, তার বন্টন হচ্ছে না, মানুষের চাহিদা পূরণ হচ্ছে না, মোটামুটি এটাই, তাই না? আপনি এখানকার যে লোকাল লোকদের কথা বললেন, তারাও সেটা করতে পারেনি। তাহলে আমরা কি সেই মানুষগুলোকে ডিসঅনেস্ট বলবো? আমরা নিজেদেরকে আমরা সৎ বলবো? নাকি এটা মানুষেরই প্রবৃত্তি, এইটা যে না মানুষ এটাই করবে, মানে এইভাবেই চলবে, এই দ্বন্দ্বের মাধ্যমেই চলবে যতটা করা সম্ভব? আসলে প্রবৃত্তিগুলো ওই সুরঞ্জনদা যেটা বলছিলেন, যে ডারউইন বলেছেন জীবের প্রবৃত্তি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এখানে মানুষের কথা উল্লেখ করেনি, জীবের সঙ্গে তুলনা করেছেন। এখন প্রবৃত্তিগুলোর ক্ষেত্রে আমি যতটুকু ইয়ে করেছি, প্রবৃত্তিগুলোর ক্ষেত্রে মানুষ আর অন্যান্য জীবের মধ্যে কোনো, প্রথম হচ্ছে আপনার ধরুন আত্মরক্ষার প্রবৃত্তি। একটা শিশু জন্মানোর পরে সে হাত দিয়ে কিন্তু সে মাছি তাড়াবে, সে আর কিছু না পারুক। ধরুন বংশরক্ষার প্রবৃত্তি, যুগুপ্সা প্রবৃত্তি, মানে আপনাকে আমি আক্রমণ করবো, সহজাত প্রবৃত্তি। এবং এই আত্মরক্ষার প্রবৃত্তি থেকে আধিপত্যবাদ, এটা পরিষ্কারভাবে আসছে। এখন আমার যে সমাজ ব্যবস্থার কথা আমরা এতদিন ধরে আমরা বলে আসছি, আমরা যে স্টেপিংগুলো আমরা দেখেছি, যে আমরা মার্ক্সবাদী অর্থনীতিতে আমরা চীনের ক্ষেত্রে যদি লক্ষ্য করি, আমরা সেটা পাবো না। রাশিয়া যখন ভাগ হলো, যখন আপনার এতগুলো ভাগে ভাগ হয়ে গেল সবচেয়ে বেশি, তো রাশিয়ায় একটা দেশে দেখছিলাম যে ওরা ওই অংশটা হচ্ছে পুরো মুসলিম ইয়ে। তো ওরা বললো যে এখানে যত হিজাব ছিল আর যত ইয়ে ছিল সবগুলো ওরা পুড়িয়ে দিয়েছে এবং কোম্পানিগুলোকে ব্যান্ড করে দিয়েছে। ওরা বলছে যে আমরা মুসলিম ধর্ম অবলম্বী হতে পারি, কিন্তু রাশিয়ান কালচার যেটা, রাশিয়ান ড্রেস যেটা, সেইটা আমাকে মেনে চলতে। উজবেকিস্তান, ওরা আলাদা আলাদা দেশ হয়ে গেছে। রাশিয়া সে একটা সময় যখন রাশিয়া যখন তৃতীয় মানে কোল্ড ওয়ার যখন চলছে আমেরিকার সঙ্গে, তখন যে পরিমাণ অস্ত্র নির্মাণ করেছিল, পরে রাশিয়া ভাগ হয়ে যাওয়ার পরে সেই অস্ত্র কোথায় ফেলেছে এটা কেউ আবিষ্কার করতে, ফেলার জায়গা ছিল না। যে সমুদ্রে ফেললে কত হাজার বছর থাকবে, তার রিয়াকশনগুলো কত হাজার বছর থাকবে। এখন আমরা খুব সহজভাবে কোনো জাগরণের কথা বলতে পারছি না। মানবিক সমাজের দিকে বা সাম্যবাদী সমাজ, এই কথাগুলো হচ্ছে কি জানেন, আমার কাছে এক ধরনের ইউটোপিয়া, কাল্পনিক। তাহলে এই অবস্থা থেকে বেরোনোর কোনো পথই নেই। না, পথ নেই এ কথা নয়। তাহলে কি পথ? তাহলে সেটাই তো জানতে চাইছি। সেই তা না বলো, এটা তো দেখা যাচ্ছে যে আমাদের দেশটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো নয়, আমরা পিছিয়ে আছি। আমাদের একটা বড় বংশের কাছে চাকরি নেই, গরিবই একটা সমস্যা আমাদের দেশের। সে স্ট্যাটটা যাই হোক বাড়তে কমতে পারে, নানান সার্ভে নানান রিপোর্ট, কিন্তু যদি 5% যদি হয়ে থাকে, তাহলেও 147-এর মধ্যে 5% মানে 5 কোটি মানুষ, সেটা বিশাল ব্যাপার। তো এই সব মানুষকে একটা, মানে আমি যেটা বলি যে একটা মানুষ যে জন্মেছে, ধরুন আমি 89-এ জন্মেছি, সেখান থেকে আমার আর ধরুন 2050 সাল অব্দি বাঁচবো, তাহলে এই সময়ের মধ্যে যা যা সায়েন্টিফিক প্রোগ্রেস হবে, যা যা আবিষ্কার হবে, সেই সব কিছুই পাওয়া আমার একটা অধিকার। এবার আমরা রাজনীতি করার সময় হয়তো বেসিক অধিকারগুলো প্রথমে বলি, শিক্ষা স্বাস্থ্য গিয়ে, কিন্তু সবকিছুই যা যা তৈরি করছে, সিস্টেমটা এমন হতে হবে যে যার ফলে আমি সেই জিনিসগুলো, বা যে কোনো মানুষ, সব মানুষ, এমনকি ওই বটম 5%ও সেই জিনিসগুলো যাতে পেতে পারে। এবার এটা যে দিতে পারছে না, বা সবাই হয়তো বা অতটা ভালো পাচ্ছে না,
তাহলে দেওয়ার দায়িত্বটা বা দেওয়ার মতো একটা সিস্টেম তৈরি করা। ধরুন আমি বললাম যে সেইটা সে পাবে হচ্ছে গিয়ে, মানে ধরুন আমি মার্ক্সবাদ ভুল পুরনো হয়ে গেছে, আমি ধরুন পুঁজিবাদটাই ঠিক বলি, তাহলে পুঁজিবাদের নিয়ম অনুযায়ী আমাকে একটা জিনিসকে গিয়ে বাজারে গিয়ে কিনে আনতে হবে এবং তার বদলে আমি সেই জিনিসটা মানে সবকিছু কিনে নিতে হবে, মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি যদি সত্যি হয়, ধরে নিলাম মার্ক্সবাদ ভুল, তাহলে মার্কেটিং ইকোনমির নিয়ম অনুযায়ী হয় আমাকে ইউনিভার্সাল বেসিক ইনকাম দাও, আমায় 10,000 টাকা 12,000 টাকা মতো করে বেকার ভাতা দাও, আর নয়তো আমাকে স্কিলড করে একটা কাজ দাও যাতে আমি কিনে নিতে পারি। এবার এইখানে আমাদের দেশের আমি যেটা স্ট্যাটিস্টিক্স জানি, আমি স্ট্যাটিস্টিক্সটা কত বলছি না, কিন্তু ধরে নিলাম 140 কোটির মধ্যে 20-30 তো বটেই, 50-60% লোক কাছাকাছি কৃষির সঙ্গে যুক্ত। এবার কৃষির সঙ্গে যারা যুক্ত, কৃষির আয়টা খুব কম, এমএসপি নেই, তাহলে তারা যে একটা খুব ভালো জীবন করবে, তাদেরও যে স্মার্টফোন হবে, তাদেরও যে গাড়ি হবে, গাড়িটা লং টার্ম বলে বলছি না, আমরা এখন যে অবস্থা শিক্ষা স্বাস্থ্য এগুলো নিয়ে বেশি বলছি, কিন্তু তাদেরও একটা গাড়ি হবে, তাদেরও একটা সুন্দর বাড়ি হবে, তারাও বছরে 3 বার ঘুরতে যাবে। এই যে জীবনটা, সেই বিরাট 40-50% মানুষ যারা এগ্রিকালচারে আটকে আছে, যেখানে এমএসপিটাও এখনো ঠিক মতো আসেনি, তারা কি করে পাবে? বা আমি যদি ধরে নিই মার্ক্সবাদ ভুল, তাহলে ক্যাপিটালিজম যদি ঠিক হয়, তাহলে আমাকে ক্যাপিটালিজমের সিস্টেম অনুযায়ী আমাদেরকে একটা করে ভালো চাকরি সবাইকে দিতে হবে এবং সবাইকে স্কিল্ড করতে হবে। এছাড়া হচ্ছে গিয়ে সারপ্লাস ভ্যালুরও যে আন্ডারস্ট্যান্ডিং আছে, সেখানে সারপ্লাস ভ্যালুরটাকে মানে আমি যতদূর জানি, আমার জানা ভুল থাকতে পারে, কিন্তু সারপ্লাস ভ্যালুটাকে এমনভাবে সার্কুলেট করতে হয় অর্থনীতির মধ্যে যাতে সবার কাছে সেই সারপ্লাস ভ্যালুটা পৌঁছয় এবং তার কনজিউমার এবিলিটিটা বাড়ে, কেনার অধিকারটা বাড়ে। তো সেইটাও তো এখন হচ্ছে না। এখন যেটা আমি দেখতে পাই, মানে আমার জানা বোঝা ভুল থাকতে পারে, আমি আমার সবার কাছ থেকেই শিখতে চাই, কিন্তু এখন আমি যেটা দেখতে পাই যে সারপ্লাস ভ্যালু একটা বড় জেনারেট হচ্ছে, কিন্তু সেটা 1-2% লোকের হাতে জমা হচ্ছে, আর দেশের বাকি 40-50%-এর মধ্যে 20-30%। তো এই যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, কিছু স্ট্যাটিস্টিক্সে দেখছি, কিছু আজকে গ্রাম দেখতে এলাম, তো এইগুলোর একটা সলিউশন তো বের করতে হবে। সলিউশন যদি হয় সংসদীয় পথ, মানে আমি দীর্ঘদিন যেমন একটু সশস্ত্র সংগ্রামের দিকে দিচ্ছিলাম, আবার যেটা ওই দাদা বলে গেলেন ওটাও সত্যি, যে পাহাড় জঙ্গল এরিয়া ছাড়া এবং এখন যে বিশ্ব পরিস্থিতি এবং ভারতের মানুষরা এবং শান্তিপ্রিয়, সশস্ত্র পথে ক্ষমতা দখল খুব কঠিন ব্যাপার। দ্বিতীয়ত এটার প্রতি রক্তপাত হবে, মানুষের প্রাণ যাবে, একটা মানুষের প্রাণ যাওয়াও দুঃখজনক। এই উপলব্ধিগুলো বয়স বাড়ার সাথে সাথে আমারও হয়েছে, বা রাজনীতি করার সাথে সাথে, কিন্তু কোনো একটা উপায় তো থাকতে হবে যার ফলে এই সমস্ত মানুষকে, মানে ইভেন দ্য বটম 5%, দ্য লাস্ট পার্সন, ফ্রম দ্য ফার্স্ট পার্সন টু দ্য লাস্ট পার্সন, সবাই যাতে একটা ভালো জীবন পায়। সেইটার পথটা কি হবে? এখন এইটা হচ্ছে আমরা যদি ও একটা পথের কথা বলছি। না শুনছি, সারা পৃথিবীর ইতিহাসকে যদি আমরা অনুশীলন করি, তাহলে দেখবো যে এক এক সময় এক একটা সিস্টেম একটা পর্যায় পর্যন্ত চলেছে, তার পরের পর্যায়ে সেই সিস্টেমটাকে মানুষ ত্যাগ করেছে। তার মানে আগের সিস্টেমটা ভুল ছিল তা নয়, কিন্তু আগের সিস্টেমটা কিন্তু ভুল ছিল এটা নয়। আমি গতকাল বিরসা মুন্ডা মারা গেছে, তারা যে সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল সাঁওতাল, জানার মধ্যে সব থেকে বেটার যে ব্যবস্থাটা রয়েছে সেটা তখন মানুষের, আমরা এখনো পর্যন্ত আমরা বিশ্বাস করি, মানে আমার ব্যক্তিগত বিশ্বাস, যে মার্ক্সীয় অর্থনীতির যে প্রারম্ভিক যে দিকটা আছে, সে দিকটাকে ধরে মানে আমাদের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির উপরে দাঁড়িয়েই আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। এবং এখানে এই মুহূর্তে সংসদীয় ক্ষমতা অধিকার করা ছাড়া আপনি যে মানে পুঁজি যারা পুঁজিগুলোকে এককেন্দ্রিক করে, আগে আমরা একচেটিয়া পুঁজি, মানে আপনি বলতে চাইছেন যে প্রথমে সংসদীয় জায়গাটাকে দখল করব, তারপরে মানুষকে আমি সেই হিসাবে না, তার সেটা ক্ষমতা না থাকে আমি জায়গা দখল করতে গেলে মানুষ এই সংসদীয় জায়গা দখল করতে, এই সংসদীয় জায়গা দখল করতে গেলে কমিউনিস্ট পার্টি যেটা করে সেটা হচ্ছে যে সাহিত্য, সংস্কৃতি, মানসিকতা, সাইকোলজি, এর সমস্ত ডিপার্টমেন্টগুলো খোলে, মানুষকে কাছে নিয়ে যাচ্ছে, মানুষকে তার পরিবর্তন বন্ধ। আর রাজনৈতিক নেতারা কিন্তু, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে বলেছিলাম যে একটা ইউটিউব চ্যানেল করেন, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগান, এবার রাজনৈতিক নেতা ওরা শুনলোই না। আমি যখন
ফেসবুকে লিখলাম যে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কাজের কাজ কিছু করে না, তখন অনেক লেখার পর আমাকে জেলা কমিটি ডেকে পাঠালো, আমি আর একটা বন্ধু গেলাম, গিয়ে আমরা যখন বলতে গেলাম আমাদের কিছু বলতেই দিচ্ছে না। একটা কথা বলছি তো ওরা আপনার মতো, আমি যেমন একটা কথা বলছি আপনি 50টা কথা বলছেন, মানে অন্যদিক আপনি খারাপভাবে নেবেন না, মানে পথ বাতলাতে পারছেন না, অথচ সাইড টকিং মানে ওই এখানে ঘুরতে ওখানে এখানকার ইতিহাস ওখানকার ইতিহাস বিভিন্ন কথা বলছেন। হ্যাঁ, ওটা শোনার দরকার আছে, কিন্তু স্বল্প পরিসরের মধ্যে ওইগুলো না, অন্তত মূল কথাটাগুলো আলোচনা তারা করতেই দিল না, বরং তা বললো যে একটা আলোচনা হবে না, 10 দিন আলোচনা করুন, তারপরে কথা বলবো। 10 দিনে না না আমি কথা বলিনি, মানে আমাদের যেভাবে আমরা বলতে চাইছিলাম সেই জায়গাটা আসছে না মানে আমরা এখনই চাইছি, ব্যাপারটা যেন এরকম, এখনই চাইছি। এই যে চটজলদি আমাদের ভাবনা, এই ভাবনাটা ত্যাগ করতে হবে প্রথমত। ত্যাগ না করলে কি হবে, আমাদের সামনে এই পর্যন্ত যে জায়গাগুলো এসেছে, আমরা যদি আন্তর্জাতিকভাবে দেখি, সক্রেটিস থেকে বাবা সাহেব আম্বেদকর পর্যন্ত সবাই চেষ্টা করেছেন তার দেশ, তার সময় কিভাবে ভালো হতে পারে। কিন্তু ওই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি, মানে সেই জায়গা থেকে এই পর্যন্ত এসেও তৈরি করতে পারিনি। এগিয়েছে তাতে আমরা কোথায় এগিয়েছি সেটা তো বলুন। দার্শনিকদের কথা নিয়ে আমি কি বলছি, আমি আমার কথা শুনুন, আমরা যেটা বলতে চাই পরে যা হয়েছে, ও যেটা বলতে চাই, অনেকে জীবনে খুব আনন্দ হচ্ছে, একটা রাইজিং মিডল ক্লাসের হাতে একটা টাকা পৌঁছেছে, কিছু উচ্চবিত্ত লোক তৈরি হয়েছে যাদের হাতে যেগুলো সারপ্লাসটা অনেকটা আছে বলে না, এইটা অনেক অন্য জায়গায় ইনভেস্ট করে কিছু ইন্ডাস্ট্রিয়াল করেছে, তো এইগুলো সব লিবারালাইজেশনের ভালো দিক না, এইটা না, এটা একদমই ভালো দিক না। 147